এই বলে কুষাণ আবারও ঘুমানোর চেষ্টা করলো। এদিকে রুমের লাইট অন থাকায় তার ঘুমোতে বেশ অসুবিধা হচ্ছিল, কারণ সে কখনোই এমন উজ্জ্বল আলোতে ঘুমোতে পারে না। কুষাণ তখন রুমের লাইট অফ করার জন্য চলে গেল। এদিকে লাইট অফ করতেই তোরার সাথে সাথে চিৎকার করে চেঁচিয়ে উঠল। সে এক নিঃশ্বাসে বলল, আই, কি করলি এটা? তোকে আমার পারমিশন ব্যতীত লাইট অফ করতে কে বলেছে? তাড়াতাড়ি লাইট অন কর। কুষাণ সুইচ এর কাছে দাঁড়িয়ে আছে, কারণ লাইট অফ করার 1 সেকেন্ড হয় নাই, তাতেই তোরার এমন চিৎকার। কুষাণ সেই জন্য তাড়াতাড়ি করে লাইট অন করলো। তোরা হঠাৎ নিজেই কুষাণের কাছে এগিয়ে আসলো আর কুষাণের টি শার্ট টেনে ধরে বলল, রোম্যান্স করার স্বাদ জেগেছে? বউয়ের সাথে বাসর করার ইচ্ছা হচ্ছে? সেই স্বপ্ন সারা জীবনের জন্য ভুলে যাও চান্দু। তোমার শুধু নামে বিয়ে হয়েছে। বউয়ের সাথে রোম্যান্স করার পরিবর্তে প্রতিদিন বউয়ের টর্চার ভোগ করতে হবে তোমাকে। কুষাণ তোরার কথা শুনে বলল, তুমি সবসময় 2 লাইন একটু বেশি বোঝো। মেয়ে মানুষ একটু কম বোঝাই ভালো। আমার মনে ওসব কুচিন্তা কখনোই আসেনি, আর আসবেও না। এই বলে কুষাণ বেড়ে যেতেই হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ শুনতে পেল সে, কারণ তোরা এমন জোরে চিৎকার দিয়েছে যা শুনে কুষাণের পরিবারের সবাই জেগে উঠেছে। সেই জন্য কামিনী চৌধুরী তাড়াতাড়ি করে উঠে এসেছে। কামিনী চৌধুরীর পিছু পিছু জারিফ চৌধুরীও এসেছে। কুষাণ আওয়াজ শুনে দরজা খুলে দিল। কামিনী চৌধুরী তখন বলল, কুষাণ, কি হয়েছে বাবা? তো রুম থেকে চিৎকারের শব্দ আসলো কেন? কুষাণ তখন বলল, কই, কে চিৎকার করেছে? তুমি হয়তো ভুল শুনেছো আম্মু। কামিনী চৌধুরী তখন বলল, ভুল শুনেছি আমি। কি বলছিস? এই বলে কামিনী চৌধুরী তোরার কাছে এগিয়ে গিয়ে বলল, এই মেয়ে সত্যি করে বলো তো কি হয়েছে? তোরা কি উত্তর দেবে বুঝতে পারছিল না। তখন জারিফ চৌধুরী বলল, এই, তুমি কি এত রাতে এই রুমে বসে থাকবে? চলো তো রুমে, আমার ঘুম ধরেছে। আমি কত করে বললাম যাও না, কিছুই হয়নি, তবুও শুনলে না। এই বলে জারিফ চৌধুরী কামিনীকে রেখেই চলে গেলেন তার রুমে। কামিনী চৌধুরী হঠাৎ খেয়াল করলো তোরা এখনো শাড়ি চেঞ্জ করেনি, সেজন্য তিনি বললেন, শাড়ি এখনো খোলেনি কেন? তাড়াতাড়ি চেঞ্জ করে নাও। তোরা সেই কথা শুনে চলে যেতে ধরলে কামিনী বলল, আমার বাবু কিন্তু আলোতে ঘুমোতে পারে না, সুইচটা অফ করে দিও। আর বাবু ঘুমালে ওর গায়ে একটা কাঁথা দিয়ে দিও। আর শেষ রাতে এসিটা অফ করে দিয়ে বাবুর গায়ে কাঁথাটা সরিয়ে দিও। ও কিন্তু ঘুমালে কিছু টের পায় না। আজ থেকে আমার বাবুর কিন্তু সব দায়িত্ব তোমার। সবসময় মনে রাখবা, একটাই ছেলে আমার, বংশের একমাত্র প্রদীপ সে। হঠাৎ কামিনী চৌধুরী দেখলো টেবিলের উপরে এখনো দুধটুকু পড়েই আছে। তা দেখা মাত্রই কামিনী গ্লাসটা নিয়ে কুষাণের কাছে গিয়ে বলল, বাবু, দুধ এখনো খাসনি কেন বাবা? এই বলে কামিনী নিজেই খাইয়ে দিতে লাগলো। কুষাণ তখন বলল, আম্মু থাক না, এখন পরে খেয়ে নিব। না, এখনই খেতে হবে। আর হ্যাঁ, বেশি রাত পর্যন্ত জেগে থাকিস না যেন। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস বাবা। সকালে আবার হাঁটতে বের হতে হবে কিন্তু। এই বলে কামিনী চৌধুরী চলে গেলেন। তোরা কামিনীর কথা শুনে একদম আশ্চর্য হয়ে গেল, কারণ কামিনী যে এখনো কুষাণকে ছোট বাচ্চা মনে করে। কুষাণ এবার ঘরের দরজাটা লাগিয়ে দিয়ে তোরার কাছে এগিয়ে এসে বলল, এভাবে এত জোরে চিৎকার করলে কেন? একটু ভালো করে বললে কি হতো? সবাই কি ভাববে এখন? তোরা তখন বলল, যা ভাবার ভাববে। তুমি আমার থেকে পারমিশন না নিয়ে আগে লাইট অফ করলে কেন? হ্যাঁ, আগে এটা তো জানা ছিল না যে আমি আলোতে না অন্ধকারে ঘুমাবো? আমি যতদিন তোমার সাথে তোমার রুমে আছি ততদিন কোনো লাইট অফ থাকবে না, বুঝেছো? কুষাণ হঠাৎ তোরাকে শক্ত করে জড়িয়ে ধরলো, কারণ হালকা করে জড়িয়ে ধরলে সে সহজেই ছাড়িয়ে নেবে। তোরা তখন বলল, কুষাণ, ছাড়ো আমাকে। আমাকে ধরার পারমিশন তুমি কোথা থেকে পেলে? কুষাণ তখন বলল, এত রেগে আছো কেন তুমি? আগে আসল কাহিনীটা শুনবে তো। তোরা সেই কথা শুনে বলল, আমি তোমার কোনো কাহিনী শুনতে চাই না। ছাড়ো আমাকে বলছি, তা না হলে আবার চিৎকার দিব কিন্তু। কুষাণ সেই কথা শুনে ছেড়ে দিল তোরাকে। কুষাণ এবার তোরার হাত ধরে বলল, বিশ্বাস করো তোরা, আমি নিজের ইচ্ছাতে সেদিন পাত্রী দেখতে যাইনি। দুলাভাইরা হঠাৎ আমাকে জোর করে নিয়ে গিয়েছে। তারা বলেছিল কোনো এক রিলেটিভের বাড়ি নিয়ে যাবে আমাকে। তোরা কুষাণের কথা শুনে হাসতে হাসতে বলল, তুমি যে কত বড় নাটকবাজ তা আমি ভালোভাবেই বুঝে গেছি। কে জানে স্বামীর অধিকার ফলানোর জন্য আবার নতুন আরেক অভিনয় শুরু করে দিয়েছো। কুষাণ তখন বলল, আমাকে কি তোমার এতটাই খারাপ ছেলে মনে হয় যে তোমার পারমিশন ব্যতীত তোমাকে আমি টাচ করব? তোরা সেই কথা শুনে হঠাৎ কুষাণকে ধাক্কা দিতে দিতে বলল, খুব খারাপ। শুধু খারাপ না, তুমি একটা চিটার, নাম্বার 1 ধোঁকাবাজ। তোমাকে আমি কতবার বলেছি বিয়ের কথা। তোমার পরিবারে জানাতে বলিনি?
তুমি সবসময় কি বলে আমাকে সান্ত্বনা দিয়েছো মনে আছে? তুমি সব সময় বলতে আরো 5 বছর পর তোমার নাকি বিয়ে দেবে। আচ্ছা সেদিন যদি পাত্রী সেদিন যদি পাত্রীটা আমি না থাকতাম, আমার পরিবর্তে যদি অন্য মেয়ে থাকতো, তখন তো তার সাথেই তোমার বিয়ে হয়ে যেত। তুমি বলেছিলে তোমার কোনো বোন নেই, তুমি জব করো, মা বাবাকে নিয়ে শহরে থাকো, এসব মিথ্যে কথা কেন বলেছিলে? কুষাণ তখন কোনো উত্তর দিল না। তোরা তখন বলল, এখন উত্তর দিচ্ছ না কেন? আমার তো এখন মনে হচ্ছে তুমি আমাকে জীবনেও বিয়ে করতে না, এইভাবে সারা জীবন ঘুরে নিয়ে বেড়াতে আমাকে, বিয়ে করে বাচ্চার বাপ হইতে, তবুও তুমি আমার সাথে প্রেম চালিয়ে যাইতে। কুষাণ তখন বলল, তুমি দেখলে আমি ছেলেটা ভালো না, আমি খারাপ, আমি প্রতারক, তাহলে জেনে বুঝে কেন রাজি হলে বিয়েতে? তোরা সেই কথা শুনে রাগ করে বলল, এত সহজ না রে তোরার হাত থেকে বাঁচা। তুই আমাকে ঠকিয়ে অন্য মেয়েকে বিয়ে করবি, আর আমি সেটা চেয়ে চেয়ে দেখবো। তোর জীবন টানা টানা করবো, তবেই দম নিব। কুষাণ তখন আবার তোরার হাত ধরে বলল, তোরা একটু শান্ত হও, একটু মাথাটা ঠান্ডা করো, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। আমি শুনবো না তোর কথা। কুষাণ তখন বলল, তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো, অযথাই আমাকে খারাপ ছেলে ভাবছো। আমি কিন্তু মোটেও খারাপ ছেলে না, আর আমি তোমাকে কখনোই ঠকাতে চাইনি। আমি যে মিথ্যা কথা বলেছি তার কিছু কারণ আছে, প্লিজ বিলিভ মি। তোরা তখন কুষাণের হাত জোর করে একটা ঝাটকা দিয়ে আবারও বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কিন্তু কুষাণ বেড়ে আসতেই তোরা বলল, তুই আজ থেকে এই বিছানায় শুতে পারবি না, আমি তোর সাথে এক ঘরে কিছুতেই থাকতে পারবো না। কুষাণ তখন রাগ করে একটা বালিশ নিয়ে বাহিরে চলে গেল। তবে কুষাণ বুঝে গেল সে ভালোভাবেই ফেসে গেছে, এবার আর তার নিস্তার নাই। তার ভাগ্যে এখন কি আছে তা উপরওয়ালাই ভালো জানে। কুষাণ যখন বাহিরের বারান্দায় গেল শুতে, এসে দেখতে পেল সেখানে তার বড় দুলাভাই শাহিন নাক ডেকে ডেকে ঘুম পাচ্ছে। কুষাণ বুঝতে পারল না কিছু। শাহিন তার নিজের রুম বাদ দিয়ে এখানে কেন? কুষাণ সেই জন্য এবার তাদের গেস্ট রুমে চলে গেল, কিন্তু সেখানে গিয়ে দেখে তার মেজ দুলাভাই মাহিন শুয়ে আছে। কুষাণ কিছুই বুঝতে পারল না তার দুলাভাইরা এইভাবে যেখানে সেখানে শুয়ে আছে কেন। কুষাণ কোনো উপায় না দেখে আবারও তার নিজের রুমে চলে গেল। তোরা কুষাণকে দেখা মাত্র বলল, আবার এসছো তুমি? বললাম না এই ঘরে থাকতে পারবে না তুমি। কুষাণ তোরার সাথে কোনো কথা না বলে জাজিমটা পেরে সেখানেই শুয়ে পড়ল। তোরা তখন বেড থেকে উঠে এসে বলল, তুমি কি রুম থেকে বের হবে, না আমি এখন জোর করে চিৎকার করব? যা মন চাই করো গিয়ে, আমি এখানেই ঘুমাবো। তোরা সেই কথা শুনে চিৎকার করতেই কুষাণ তার মুখ টিপে ধরে বলল, আমি কি তোমার সাথে বাসর করতে যাচ্ছি? তাহলে কেন আমাকে থাকতে দিচ্ছ না এই রুমে? আমি তোমাকে না ছলেই তো হলো, তোমার দিকে তাকাবো না। তোরা তখন বলল, ঠিক আছে, তাহলে একটা ডিল হয়ে যাক। কিসের ডিল? তোরা তখন বলল, যদি ভুল করেও আমার দিকে নজরে তাকাও আর আমার কাছাকাছি আসতে চাও, তাহলে কিন্তু আমি জোর করে হাতে একটা চিমটি দিব আর 10 বার খামচি দিয়ে ধরবো। রাজি আছো? কুষাণ তোরার এইরকম শাস্তি শুনে হাত দিয়ে তার মাথায় আঘাত করতে করতে বলল, হায় রে কপাল আমার, এ কোন দুনিয়ায় আছি আমি? কোন দুঃখে জেনে বুঝে এই কালনাগিনীটাকে বিয়ে করতে গেলাম? নিজের রুম, নিজের বাড়ি, আর রাজত্ব করছে পরের মেয়ে। তোরা কুষাণের কপালে কিস করে তার মুখমণ্ডল ছুঁয়ে দিয়ে বলল, আর কত ঘুমাবে, এবার তো একটু তাকাও, এই দেখো আমি কত সুন্দর করে সেজেছি। এদিকে কুষাণের তো কোনো সারা শব্দই নাই, সে বেশ নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তোরা তখন তার ভেজা চুলগুলো দিয়ে বারবার কুষাণের মুখে ছুঁয়ে দিতে লাগলো। এতক্ষণে কুষাণ একটু নড়ে চড়ে উঠল, কারণ ঘুমন্ত কুষাণ বেশ ডিস্টার্ব ফিল করছিল এতে। তোরা আবার যখন কুষাণের সাথে শয়তানি করছিল, তখন কুষাণ তার চোখ বন্ধ করেই তোরাকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকের সাথে মিশিয়ে নিয়ে অনবরত কিস করতে লাগলো। তোরা তখন কুষাণের মুখে হাত দিয়ে বলল, সারা রাত এত আদর করলা তবুও মন ভরেনি, এই সকাল সকাল আবার আদর করতে ইচ্ছে করতেছে? কুষাণ তোরার প্রশ্নের কোনো জবাব দিল না। সে তোরার গলায় মুখ ডুবোতেই কুষাণের ফোনে অ্যালার্ম বেজে উঠল। আজ অ্যালার্মের শব্দটা শুনে কুষাণ বেশ বিরক্তই হলো। সে রাগ করে অ্যালার্ম বন্ধ করলো, তবুও অ্যালার্ম বন্ধ হলো না। কুষাণ তখন বলল, তোরা তুমি একটু বন্ধ করো না অ্যালার্মটা। কিন্তু তোরা বন্ধ করলো না অ্যালার্ম। এদিকে অ্যালার্ম বেজে যাচ্ছে। কুষাণ তখন চিৎকার করে বলল, কেউ একটু বন্ধ করো না অ্যালার্মটা। তবুও কেউ কুষাণের কথা শুনল না। কুষাণ তখন চিৎকার করতে করতে এক লাফে উঠে বসলো। তারপর তার চোখ ডলতে ডলতে অ্যালার্মটি অফ করলো। হঠাৎ কুষাণের ঘুমন্ত তোরার দিকে চোখ গেল। সে তোরাকে তার বেডে ঘুমিয়ে থাকা দেখে হাসতে হাসতে বলল, এতক্ষণ ধরে আমি স্বপ্ন দেখতেছিলাম। এই বলে কুষাণ আবারও শুলো। যদি স্বপ্নের পরের পার্টটি দেখতে পারে, কিন্তু এটা কি সম্ভব কখনো? স্বপ্ন তো স্বপ্নই, ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে যে স্বপ্নগুলোর সমাপ্তি ঘটে।
কুষাণ এবার ধীরে ধীরে তোরার কাছে এগিয়ে গেল আর আলতো করে তোরার মুখমণ্ডল স্পর্শ করে বলল, স্বপ্নটা কেন সত্যি হলো না? বাস্তবে যদি এমন রোমান্টিক হইতে তুমি, তা না শুধু রাগ দেখাও সারাক্ষণ। মেয়ে মানুষের এত রাগ কিন্তু ভালো না। ইস তোরা, আমি তো ভুলতেই পারছি না এই দৃশ্য। স্বপ্নে এত সুন্দর করে প্রেম বিনিময় করতেছিল, আমি দ্বিতীয়বার আবার তোমার প্রেমে পড়ে গেলাম তোরা। হঠাৎ তোরা চোখ মেলে তাকালো আর কুষাণকে তার কাছাকাছি দেখা মাত্র কুষাণের হাতটি টেনে ধরে জোরে করে একটা কামড় বসিয়ে দিল। কুষাণ কামড় খাওয়া মাত্র চিৎকার করে বলল, উফ, কি করতেছো তোরা? ব্যথা পাচ্ছি তো। তোরা সেই কথা শুনে এবার কুষাণের হাতে চিমটি কাটলো। কুষাণ তখন তার হাত সরিয়ে বলল, হচ্ছেটা কি? পাগল হয়ে গেলে নাকি? কিন্তু তোরা কোনো কথা না বলে গুনে গুনে একদম 10টা চিমটি কাটলো। কুষাণ তখন তোরার 2 হাত শক্ত করে ধরে বলল, তোরা সবসময় এরকম ফাইজলামি কিন্তু ভালো লাগে না। আগে তুমি আমার প্রেমিকা ছিলে, সেজন্য কিছু বলিনি তোমাকে, কিন্তু এখন তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী, সেজন্য এখন তোমার আমাকে রেসপেক্ট করা উচিত। এভাবে যখন তখন আমার উপর টর্চার করা কিন্তু আমি মোটেও সহ্য করব না। তোরা তখন কুষাণের হাত এক ঝটকায় সরিয়ে দিল আর মুখ ভেঙচিয়ে বলল, স্বামী? আমি স্বামী? আমি তোমাকে আমার স্বামী হিসেবে মানি না। তুমি কখনোই আমার স্বামী হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে না। আর কখনো যদি আমাকে এভাবে পারমিশন ব্যতীত স্পর্শ করেছো, তখন একদম হাত দুটি ভেঙে ফেলবো। এই বলে তোরা বেড থেকে নেমে গেল। কিন্তু কুষাণ তখন তোরার সামনে গিয়ে বলল, তুমি কি আমার জীবনটা এমন তছনছ করার জন্য এসেছো এই বাড়িতে? হ্যাঁ, শুধু তছনছ না, এর থেকেও বড় শাস্তি পাবে তুমি। কুষাণ তখন বলল, ওকে, তাহলে আমি সবাইকে বলে দিচ্ছি যে তুমি আমার সাথে কি কি অন্যায় করতেছো আর আমাকে কি জন্য বিয়ে করেছো। এই বলে কুষাণ দরজা খুলে বের হতেই তোরা বলল, তুমি যদি এই কথা সবাইকে বলে দাও, তাহলে আমিও বলে দিব তোমার আমার রিলেশনের কথা। তুমি যে দীর্ঘ 1 বছর ধরে প্রেম করতেছো আমার সাথে, সেটাও সবার জানা উচিত। কুষাণ তোরার কথা শুনে দাঁড়িয়ে গেল। সে আর এক পাও এগোতে পারল না। তোরা কুষাণকে দাঁড়ানো দেখে বলল, কি হলো, যাও সবাইকে বলে এসো যে আমি তোমাকে কিভাবে নির্যাতন করতেছি। সবাই একটু শুনুক স্বামী নির্যাতনের কথা। কুষাণ তখন আবারও তোরার কাছে এগিয়ে আসলো আর হাত দিয়ে দেখিয়ে বলল, তোরা, তুমি যদি আমাকে এতটুকু ভালোবাসতে তাহলে আমাকে বিশ্বাস করতে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমাকে ভালোই বাসনি কখনো, সেজন্য আমার প্রতি তোমার বিন্দুমাত্র বিশ্বাস নাই। তোরা এবার নিজেও কুষাণের কাছে এগিয়ে গেল আর বলল, শুধু বিশ্বাস না, তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসবো আমি। আর কখনোই কোনো ফজলামি করব না, যদি ঠিকভাবে আমার প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও তুমি। 1 নাম্বার প্রশ্ন, বলো কেন আমাকে বিয়ে করতে চাইতে না? 2 নাম্বার প্রশ্ন, কেন দিনের পর দিন মিথ্যে কথা বলেছো আমাকে? 3 নাম্বার প্রশ্ন, এত ভালোবাসার পরেও কেন আমাকে ঠকাতে ধরেছিলে? কুষাণ তোরার প্রশ্ন শুনে বলল, এসব প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে না, এমনিতেই পেয়ে যাবে তুমি। এই বলে কুষাণ তাড়াতাড়ি করে তার এক্সারসাইজের ড্রেস পরে রুম থেকে বের হয়ে গেল। তোরা কুষাণকে চলে যাওয়া দেখে বলল, পালাচ্ছ কোথায়? উত্তর দিয়ে যাও আমার। কিন্তু কুষাণ আর ফিরে তাকালো না। এদিকে কুষাণ রুম থেকে বের হতেই দেখে তার বাবা আর মা দাঁড়িয়ে আছে। কুষাণকে দেখা মাত্রই কামিনী চৌধুরী চিৎকার করে বলল, এই যে আমার বাবু এসে গেছে। আমি জানতাম সোনা, ছেলেটা কখনোই ভুলবে না এটা। কিন্তু জারিফ চৌধুরীকে দেখে কুষাণ বেশ অবাক হলো, কারণ তারা শুধু মা ছেলে ডেইলি হাঁটতে বের হয়। যেহেতু কামিনী চৌধুরীর ডায়াবেটিক্স, সেজন্য ওনার বেশি বেশি হাঁটা প্রয়োজন। কিন্তু আজ হঠাৎ তার বাবা কেন? কুষাণকে দেখা মাত্র জারিফ চৌধুরী বলল, আমি ভেবেছিলাম তুই আজ যাবি না, সেই জন্য তোর আম্মুর সাথে আজ আমি যেতে চাইছিলাম। কুষাণ তখন কামিনী চৌধুরীর গলা ধরে বলল, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মনে থাকবে এটা আমার। দুনিয়ার সব কিছুর ঊর্ধ্বে আগে আমার আম্মু। চলো এখন তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। এই বলে কুষাণ তার মায়ের হাত ধরে বেরিয়ে যেতে লাগলো। জারিফ চৌধুরী তখন বলল, তাহলে আমি আর কেন যাই, তোরা দুজনেই যা। আজ যখন তুমি সকাল সকাল উঠেছই, তাহলে চলো না আব্বু আজ আমাদের সাথে। জারিফ চৌধুরী অনেক ভেবে চিনতে বলল। ওকে চল। এই বলে জারিফ চৌধুরীও চলে গেল আজ কুষাণদের সাথে। 7টার সময় কুষাণ, জারিফ চৌধুরী আর কামিনী তাদের মর্নিং ওয়াক শেষ করে বাসায় ফিরল। আর সবাই যে যার রুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। কুষাণ রুমে গিয়ে দেখে তোরা রুমে নেই, সেই জন্য সে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে বিছানায় ধপাস করে শুয়ে পড়ল। হঠাৎ রুমে ঢুকে তোরা চিৎকার করে বলল, তা ঘরের ভেতরে আনছো কেন? কুষাণের চোখটা একটু লেগে এসেছিল, কিন্তু সে তোরা চিৎকার করা দেখে তাড়াতাড়ি করে উঠল আর বলল, কি হয়েছে? নোংরা জুতা ঘরের মধ্যে কেন এনেছো? আর এটা কি? এই বলে তোরা ভেজা টাওয়ালটা দেখিয়ে দিয়ে বলল,
ভেজা টাওয়াল কি বিছানায় রাখার জিনিস? কুষাণ সেই কথা শুনে বলল, প্লিজ তোরা চেঁচামেচি কম করো, বাসার সবাই কিন্তু শুনবে। টাওয়াল ঠিক জায়গায় রেখে আসো আর জুতা জায়গা মতো রেখে আসো, তাহলে আর চেঁচামেচি করবো না। পারবো না রাখতে, তোমার অসুবিধা হলে তুমি নিজে গিয়ে রেখে আসো। এই বলে কুষাণ আবারও বিছানায় শুয়ে পড়ল। তোরা যখন দেখলো কুষাণ শুনল না তার কথা, তখন সে জুতো আর টাওয়াল বাইরে গিয়ে ফেলে দিল। কুষাণ তা দেখে এক লাফে বিছানা থেকে উঠে তাড়াতাড়ি করে বাহিরে চলে গেল, কিন্তু গিয়ে দেখে তার বড় দুলাভাই শাহিনের মাথায় টাওয়ালটি। কুষাণ তখন নিচে গিয়ে শাহিনের মাথা থেকে টাওয়ালটি নিয়ে নিল আর জুতাগুলো কুড়িয়ে নিতে ধরল। শাহিন তখন বলল, কুষাণ এগুলো কেন ফেলে দিয়েছে? কুষাণ কোনো উত্তর দিল না। তখন শাহিন হঠাৎ কুষাণের হাত ধরে বলল, ভাই ঠিক বলেছিস তুই, না আমাদের মতোই অবস্থা হবে তোর। কুষাণ কোনো উত্তর না দিয়ে চলে যেতে ধরল। তখন শাহিন বলল, কুষাণ দাঁড়া। কুষাণ সেই কথা শুনে দাঁড়িয়ে গেল। শাহিন তখন বলল, বউকে প্রথম থেকে শাসন করে রাখবি, তা না হলে কিন্তু মাথায় উঠে পড়বে, পরে আর নামাতে পারবি না, তখন ছেড়েও যেতে পারবি না, আবার ধর রাখার সক্ষমতা হারিয়ে ফেলবি। কুষাণ তখন বলল, না না তোরা মোটেও সেরকম মেয়ে নয়। ভালো হলেই ভালো, অন্তত তোর বোনদের থেকেও যেন ভালো হয়। কুষাণ তার জুতো আর টাওয়াল নিয়ে ঘরে চলে গেল। তারপর টাওয়ালটা বেলকনিতে টাঙানো রশির উপর মেলে দিল আর জুতোগুলো শু রেখে রাখলো। তোরা বিছানায় শুয়ে মোবাইল দেখছে আর চোখে কুষাণের দিকে তাকাচ্ছে। কুষাণের এমন বিরক্ত ভরা মুখখানা দেখে তার বেশ আনন্দই লাগছে। হঠাৎ ডাইনিং রুম থেকে ইরা, মীরা, লীরার চিৎকার চেঁচামেচির শব্দ শোনা গেল। তারা তিনজনে চিৎকার করে করে বলছে, এখনো কেন রাস্তা রেডি হয়নি আমাদের? ঘরে এতগুলো লোক, আবার নতুন আরেকজন এসেছে, তবু কেন এত দেরি হচ্ছে নাস্তা বানাতে? তোরা তার রুমের মধ্যে থেকেই কথাটা শুনলো। সে তখন কুষাণকে বলল, নতুন আরেকজন এসছে মানে? আমাকে কি তোমরা কাজের মেয়ে হিসেবে এনেছো? তোমাকে আবার কখন কে কাজের মেয়ে বললো? কুষাণ তখন বলল। তোরা তখন তার মোবাইলটা বিছানায় রেখে সোজা নিচেও ডাইনিং রুমে চলে গেল। তোরাকে দেখে হঠাৎ কামিনী চৌধুরী বলল, তা তুমি ঘর থেকে কেন বের হয়েছো? ঘরে বসে থাকো, যখন নাস্তা রেডি হবে তখন তোমাকে টুনি ঘরে গিয়ে তোমার নাস্তা দিয়ে আসবে। তোরা কামিনী চৌধুরীর এমন ব্যবহার দেখে বেশ আশ্চর্য হলো। সে তখন বলল, আম্মু, নাস্তা আমার ঘরে দিতে হবে না, আমি এখানেই খেতে পারবো। কামিনী চৌধুরী তখন চিৎকার করে বলল, শাট আপ, তুমি এবারই বউ, আমার মেয়ে নাও, সেজন্য মেয়ের মতো আচরণ না করে বউদের মতো আচরণ করতে শেখো। তোরা তার শাশুড়ির ব্যবহারে খুবই শকড হলো। সে খারাপ কি বলল? হঠাৎ কামিনী এত ক্ষেপে গেল কেন? তোরা তখন চুপ করে না থেকে বলল, আম্মু, আপনি আমার উপর রাগ করতেছেন কেন? কি করলাম আমি আবার? কামিনী তখন বলল, রাগ করবো না মানে? তুমি সেই সকাল থেকে ঘরের মধ্যে শুয়ে আছো, একবারের জন্য কি মনে হলো না তোমার একবার রান্নাঘরে আসা উচিত? তোমার শাশুড়ি কি কি নাস্তা খাবে, তোমার শ্বশুরের কি প্রয়োজন, তোমার ননদেরা কি কি খাবে, সেগুলোর খোঁজ নেওয়া উচিত। আম্মু, আমি মাত্র কাল আসলাম এ বাড়িতে, এই একদিনেই কিভাবে জানবো কার কি পছন্দ? ধীরে ধীরে জানিয়ে নিব। মুখে মুখে একদম তর্ক করবে না, আমি তর্ক করা মোটেও পছন্দ করি না। যাও এখন, আর সবার জন্য নাস্তা নিয়ে আসো। আর এখন থেকে টুনি আর জয়ার সাথে তুমিও থাকবে রান্নাঘরে, ওদের থেকে অবশ্যই শুনে নিও কার কি পছন্দ। তোরা কামিনী চৌধুরীর কথা শুনে একদম আকাশ থেকে মাটিতে পড়ে গেল। সে তো মোটামুটি ভালোই ভেবেছিল কামিনীকে, কিন্তু আসল শয়তান যে কামিনী চৌধুরী সেটা তোরা এতক্ষণ দিয়ে টের পেল। তোরা বুঝে গেল সেজন্যই বোধ হয় ওনার মেয়েগুলোও এমন হয়েছে। আসলে মা খারাপ হলে যে তার ছেলে মেয়েও খারাপ হয়, তার দৃষ্টান্ত এই কামিনী। কিন্তু তোরা আজ তার কোনো তর্ক করলো না, যেহেতু এটা তার শ্বশুর বাড়ি আর সে বাড়ির একমাত্র বউ, সেজন্য তাকে এই কাজগুলো তো করতেই হবে। সবার খেয়াল রাখা তার দায়িত্বের মধ্যেই পড়ে। এই ভেবে তোরা চুপচাপ রান্নাঘরের দিকে চলে গেল। তোরা রান্নাঘরে গিয়ে দেখে শাহিন, মাহিন, তুহিন আর মিসেস লতিফা চৌধুরী রান্নাঘরে। শাহিন রুটি সেকছে, তুহিন সবজি রান্না করছে, আর মাহিন ফল কাটছে, আর লতিফা দাঁড়িয়ে থেকে দিক নির্দেশনা দিচ্ছে। মোটামুটি রেডি হয়েছে সবার নাস্তা, সেজন্য টুনি আর জয়া সবার জন্য প্লেট সাজাচ্ছে। তোরা তখন টুনিকে বলল, আমার শাশুড়ির নাস্তা কোনগুলো? ভাবি, খালামণির জন্য 2টো রুটি আর 1 বাটি সবজি। ওকে। টুনি তখন বলল। এই বলে তোরা তার শাশুড়ির খাবারগুলো আগে নিয়ে গেল। তারপর 3 বোনের জন্য 9টা পরোটা আর 3 বাটি বুটের ডাল আর 3টা অমলেট আর 1 বাটি সালাদ নিয়ে গেল। লতিফা তখন বলল, আমার সুমন আর সানিয়া খিচুড়িটা আগে দিয়ে এসো। আমার সুমন আর সানিয়ার খিচুড়িটা আগে দিয়ে এসো, ওরা কলেজে যাবে কিছুক্ষণ পর।
তোরা সেই কথা শুনে সুমন আর সোনিয়ার খাবারগুলো নিয়ে গেল। এদিকে এক এক করে বাকি সবাই উপস্থিত হতে লাগলো ডাইনিং টেবিলে। তোরা সেজন্য বাকি সবার নাস্তার টেবিলে নিয়ে আসলো। সে টেবিলে নাস্তা নিয়ে যেতে যেতে একদম হাঁপিয়ে উঠলো। সে ভাবতেই পারছে না একটা পরিবারে এতগুলো মেম্বার একসাথে থাকতে পারে। মোট 13 জন সদস্য কুষাণদের ফ্যামিলিতে, তোরাকে নিয়ে হচ্ছে 10 জন। অন্যদিকে টুনি আর জয়া তাদের পার্মানেন্ট কাজের লোক, ওদেরকে নিয়ে হচ্ছে 16 জন। আরো 2 জন লোক আছে যারা কুষাণদের বাড়ি পাহারা দেয়। ওরা সহ সর্বমোট 18 জন মানুষের রান্নাবান্না হয় 3 বেলা। সবার জন্য রান্নাবান্না টুনি, জয়া, শাহিন, মাহিন, তুহিনই করে। লুৎফা চৌধুরী শুধু দিক নির্দেশনা দেন, মাঝে মধ্যে তিনিও হেল্প করেন এদের। অন্যদিকে কামিনী চৌধুরী ইউটিউবে খাবারের ভিডিও দেখে মাঝে মধ্যে শখের বশে করে থাকেন রান্না। কুষাণদের পরিবারের বড় লিডার হলো কামিনী, যার কথা মতো সবাই ওঠা বসা করে। অন্যদিকে ইরা, মীরা, লীরা কিন্তু তাদের মায়ের থেকে কম যায় না। তারা তাদের বাবার ব্যবসা সামলায়, কারণ জারিফ চৌধুরী বর্তমানে অবসরে আছেন। মা সামলাচ্ছে বাড়ি আর মায়েরা সামলাচ্ছে ব্যবসা বাণিজ্য। অন্যদিকে শাহিন, মাহিন, তুহিনের কোনো কাজকর্ম নেই। সারাদিন ঘরে বসে থেকে কি করে তারা? সেজন্য তারাই বাজার করে, রান্নাবান্না করে, কুষাণদের যে জমি জমা আছে সেগুলো দেখাশোনাও করে। কুষাণ এখনো আসেনি নাস্তার টেবিলে। কামিনী তখন তোরাকে বলল, কুষাণ কই? সে এখনো আসলো না কেন? যাও, ওকে গিয়ে ডেকে আনো। তোরা কামিনীর কথা শুনে কুষাণকে ডাকতে গেল, কিন্তু কুষাণ জানালো সে খাবে না কিছু। তোরা সেই কথা শুনে বলল,